আমন্ত্রণ দেশ জনপথ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। নড়াইল পৌরসভার বিভিন্ন সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। চলাচলের অনুপযোগী সড়কগুলো জনদুর্ভোগের প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। আমরা যুক্ত হচ্ছি। শরীফুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কোন কোন এলাকার সড়কগুলো সবচেয়ে বেশি বেহাল অবস্থায় আছে এবং স্থানীয়দের কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এই বিষয়ে আসলে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে নড়াইল পৌরসভাটি 1972 সালে প্রতিষ্ঠিত হলেও যে আসলে উন্নয়ন যেটি হওয়ার দরকার সেই উন্নয়নগুলো কিন্তু আসলে হচ্ছে না। যেটা আসলে নড়াইলে যে সড়কগুলো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে এই অবস্থায় পড়ে থাকার কারণে কিন্তু মানুষের যে চলাচলের যে ভোগান্তি সেই ভোগান্তিগুলো কিন্তু আসলে মানুষের ব্যাপক আকারে পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতে হলেই কিন্তু এখানকার যে সড়কগুলো রয়েছে সড়কগুলোতে কিন্তু আসলে ব্যাপক জলাবদ্ধতার কারণে মানুষের যে চলাচলের যে ভোগান্তিগুলো কিন্তু পোহাতে হয়। আমরা কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, এটি কিন্তু যে সড়কটিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু নড়াইলে যে 6 নং ওয়ার্ড এবং যে 5 নং ওয়ার্ড এবং 2-3টি গ্রামের মানুষ কিন্তু এই শহরে যাতায়াত করে থাকে এই সড়কটি দিয়ে। সেখানকার যে ব্যবসায়ীরা রয়েছে আশেপাশে আমরা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি। তারা কিন্তু আসলে বলছেন যে সামান্য বৃষ্টিপাতের কারণেই কিন্তু সড়কগুলো জলাবদ্ধতার সৃষ্টি এবং দীর্ঘদিন যাবৎ সড়কগুলো সংস্কার না করার কারণেই কিন্তু আসলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা কিন্তু জানিয়েছেন যে আসলে পৌরসভায় সেরকমের কোনো বাজেট বা বরাদ্দ না থাকার কারণে কিন্তু আসলে আমরা সড়কগুলোকে সংস্কার করতে পারছি না। এই বিষয় নিয়ে আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখানকার যে একজন বাসিন্দা রয়েছেন তার কাছ থেকে জানতে চেষ্টা করবো যে আসলে কি অবস্থা দেখছেন, আসলে সড়কগুলোতে চলাচল করতে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের। আসসালামু আলাইকুম। আমাদের এই সড়কে পানি উন্নয়ন বোর্ডের যত পানি, রাস্তা যত পানি, সবই এই সড়ক মনে হচ্ছে যে এটা ড্রেনখানা। এটা সামান্য একটু বৃষ্টি হলেই তলায় যায়। এই জায়গাতে অনেকগুলো বড় ব্যবসায়ী কি রয়েছে, এই জায়গা অনেকগুলো মার্কেট হয়েছে, যেহেতু রাস্তায় মার্কেট ভেঙে দিয়েছে। এই পাশে আমরা আইছি, কিন্তু এনি কোনো কাস্টমারও আসে না, কিছু আসে না। আর যত বাচ্চা কাচ্চা আছে স্কুলে যাওয়ার সময় এই জায়গা পড়ে যাচ্ছে, কেউ বাজার করতে যাচ্ছে এই জায়গা পড়ে যায় পানি, অর্ধেক পানি। এখন তো একটু পানি কম, কিন্তু পানিতে ঈদ থাকে। এখন আমাদের নড়াইল যারা দায়িত্বে আছেন তাদের অবগতি জানানো যাচ্ছে যে এই রাস্তাটা দ্রুতভাবে, আমাদের এই রাস্তাটার কাজ যাতে দ্রুতভাবে কাজটা করা হয়। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ। যেমনটা শুনছিলেন একজন ব্যবসায়ী এখানকার, তিনি জানাচ্ছিলেন আসলে তাদের কি কি ধরনের সমস্যা হইতে। আমরা আর একজন পথচারীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আসলে এই সড়ক দিয়ে যাতায়াত করতে আসলে আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু বলতেন যদি। আসলে দীর্ঘদিন ধরে এখানে চলতেছি, কিন্তু এই যে ইসের কথা বলা অপেক্ষা রাখে না। এখানে অনেকেই আছে গাড়ি থেকে পড়ে যাচ্ছে, অনেক মেয়ে ছেলে কাপড় জড়ায় পড়ে যাচ্ছে, মানে নানাখানা অবস্থা। এবং এটা দীর্ঘদিন ধরে এই সমস্যাটা এখানে রয়ে গেছে এবং আমরা দীর্ঘদিন ধরে এইটাই ভুগতেছি। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে নড়াইল পৌরসভার যে সড়কগুলো রয়েছে তার অধিকাংশ সড়কের কিন্তু এই অবস্থা রয়েছে। দীর্ঘদিন ধরে কিন্তু এখানকার কোনো ধরনের কোনো সংস্কারের যে দরকার সেটি আসলে না করার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে বলে আমাদের স্থানীয়রা জানিয়েছেন। এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে যে লাখ লাখ টাকা দিয়ে এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা ব্যবসা করার জন্য বসেছেন, সেখানে কিন্তু এই জলাবদ্ধতা এবং সড়কগুলো চলাচলের যে সমস্যার কারণে কিন্তু এখানে যে খরিদ্দার বা ক্রেতাগুলো আসায় বিভিন্ন সময় আসে, তারা কিন্তু আসলে আসতে চায় না, যার কারণে তাদের কিন্তু ব্যবসায়ীকে খুব সমস্যা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নড়াইল পৌরসভা যে সড়কের যে বেহাল অবস্থা তার সর্বশেষ। শরীফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নড়াইলের পৌরসভার সড়কগুলোর বেহাল দশার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ময়মনসিংহ নগরীতে ম্যানহোলের ঢাকনা চুরি হয় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, তবে সিটি কর্পোরেশন ও পুলিশ একে অপরকে দায়ী করছেন। সমস্যার সমাধান না হওয়ার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস হোসেন। আমরা যুক্ত হচ্ছি। ইলিয়াস, দুর্ঘটনার সংখ্যা কতটা বেড়েছে এবং সিটি কর্পোরেশন ও পুলিশের দৃষ্টিভঙ্গি কি, তারা কি বলছেন আমাদের জানাবেন।
ময়মনসিংহ নগরীতে প্রতিদিন গড়ে 5 থেকে 7টি করে ম্যানহোলের ডাকনা চুরি হচ্ছে, অর্থাৎ যার কারণে আমরা দেখেছি প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু অর্থাৎ তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের গাফিলতি রয়েছে, যার কারণে এই দুর্ঘটনা কিন্তু বেড়েই চলেছে। এবং সিটি কর্পোরেশন বলছেন যে পুলিশ বিভাগে তারা কিন্তু অভিযোগ করেও এই যারা চুরির সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু প্রতিকার করা যাচ্ছে না, যার কারণে এই ম্যানহোলের যে ডাকনা রয়েছে সেই ডাকনাগুলো কিন্তু প্রতিনিয়ত চুরি হচ্ছে। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদিও পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সিটি কর্পোরেশন এখনো পর্যন্ত তাদের কাছে ম্যানহোলের ডাকনা চুরি হয়েছে এই বিষয়ে কিন্তু কোনো অভিযোগ করেনি, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে বলছিলেন পুলিশ। এছাড়াও আমরা দেখছি যে ময়মনসিংহ নগরীতে অর্থাৎ 2023 সালে কিন্তু প্রায় 80 লাখ টাকার ম্যানহোলের ডাকনা কিন্তু চুরি হয়েছিল, এবং যার কারণে অর্থাৎ এই আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর জেলা স্কুল মোড়ে রয়েছে, অর্থাৎ এই জেলা স্কুল মোড়ের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি ম্যানহোলের ডাকনা কিন্তু চুরি হয়েছে, যার কারণে কিন্তু অনিরাপদ চলাচল করছেন সাধারণ মানুষ। এবং তারা বলছেন যে এই ডাকনাগুলো না থাকার কারণে কিন্তু প্রায় সময় দুর্ঘটনা ঘটছে এবং প্রায় সময় কিন্তু অনেকেই আহত হচ্ছেন, সেই বিষয়টি তারা বলছিলেন এবং তারা কিন্তু খুব প্রকাশ করছেন। এছাড়াও এই জেলা স্কুল মোড় সহ আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর ডিবি রোড এবং বাটিকাশর সহ বেশ কয়েকটি অর্থাৎ নগরীর 33টি ওয়ার্ড থেকেই কিন্তু এই ম্যানহোলের ডাকনা কিন্তু অহরহ চুরি হচ্ছে। এবং সিটি কর্পোরেশন বলছেন যে প্রত্যেকটি ডাকনা কিন্তু তারা 8,500 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত কিন্তু তাদের ক্রয় করতে হয়েছে এই ডাকনাগুলো, অর্থাৎ চুরি হওয়ার কারণে সিটি কর্পোরেশনের মোটা অঙ্কের টাকা ক্রয় করতে হচ্ছে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা যদি একজন নাগরিক নেতা রয়েছেন আমাদের সঙ্গে, অর্থাৎ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি রয়েছেন ইমতিয়াজ আহমেদ, জানতে চাই ম্যানহোলের ডাকনা চুরি হচ্ছে প্রতিনিয়ত, এই বিষয়টি নিয়ে আপনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন, অর্থাৎ তারপরেও কেন এই ম্যানহোলের ডাকনা চুরি কমছে না বলে মনে করেন আপনি? এটা আমরা মনে করি আমাদের যে সিটি কর্পোরেশন রয়েছে তাদের অবহেলা রয়েছে এবং আমাদের যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের অবহেলা রয়েছে। যদি দুটো সংস্থার সমন্বয় না থাকে তাহলে এভাবে ম্যানহোল আপনার ডাকাগুলো ইয়াতে চুরি হবে। এখন সবচেয়ে ভয়ানক পুরো শহর জুড়ে আপনার ম্যানহোলের ডাকা নাই, প্রায় জায়গায় পাওয়া যায়। যে জায়গায় যাবেন একটা দুটা করে আপনি যেমন পাবেন যে ঢাকনা নেই, তাহলে এই যে পড়ে রয়েছে যদি আমাদের চোখে পড়ে তাহলে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে না চোখে পড়ে না। আপনারা দেখেন গত কয়েকদিন আগে আপনি গাজীপুরে একটা মেয়ে ওই আপনি মারা গিয়েছেন ম্যানহোলে পড়ে, সেটা কি ময়মনসিংহ হতে পারে না? আমাদের লোক কি একজন মারা যেতে পারে না, আহত হতে পারে না? সেটা দায় কে নিবে? দায় কি তারা নিবে? তারা কখন সজাগ হবে? আপনার প্রাণহানি হওয়ার পর সেই প্রশ্নটুকু আমরা রাখলাম এবং অতি সত্ত্বর জন্য ময়মনসিংহে যে কয়টি আপনার ডাকনা রয়েছে ম্যানহোলের আপনার ডাকনা নেই, সেগুলোর জন্য অতি সত্ত্বর আপনার ডাকনা লাগানো হয়, সেই দাবিটুকু আমরা করছি। তিনি বলছিলেন সিটি কর্পোরেশন যেন গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখে এবং যে ম্যানহোলের অরক্ষিত ডাকনা চুরি হওয়ার কারণে যে ম্যানহোল অরক্ষিত রয়েছে সেইগুলো যেন সুরক্ষিত করা হয়, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে ম্যানহোলের ডাকনা চুরি হওয়ার কারণে কিন্তু তারা কনক্রিটের যে ডাকনা রয়েছে সেগুলো কিন্তু এখন লাগানোর চেষ্টা করছেন, অর্থাৎ যারা এই ডাকনাগুলো চুরি করছেন তারা মূলত হচ্ছে অনেকেই বলছেন যে মাদকসেবী, তারা কিন্তু প্রতিনিয়ত এই ডাকনাগুলো চুরি করে কিন্তু তারা মাদক সেবন করে থাকেন, সেই বিষয়টি বলছিলেন। এই বিষয়ে পুলিশ ভূমিকা রাখবে সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ বলছিলেন। আমরা এই বিষয় নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা কিন্তু তাদের যে নিরাপত্তার টহল রাতে সেটি কিন্তু জোরদার করেছেন এবং ম্যানহোলের ডাকনা সহ অন্যান্য যে অপরাধ রয়েছে ছোটখাটো সেইগুলো প্রতিরোধ করার জন্য তাদের টহল কিন্তু জোরদার করা হবে, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহে সিটি কর্পোরেশন ম্যানহোলের ঢাকনা চুরি নিয়ে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস হোসেন। দর্শক, কথা বলছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা এটা করেছি একই রকম ভাবে ট্রান্সফার থেকে শুরু করে অন্যান্য যে পদায়ন বদলি এই সমস্ত বিষয়গুলোকে ঠিক করার জন্য আমরা সেখানে অনলাইন ব্যবস্থা আমরা চালু করেছি
এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেরকম ইসেদের ক্ষেত্রে আপনাদের পদোন্নতি এগুলো বিষয়ে কিছু ভূমিকা, আপনাদের কিছু দাবি দাওয়া সেখানে রয়েছে, এবং সেগুলোর ক্ষেত্রে আমরা বলি যে অনেক ধরনের এখানে অধ্যাপকদের উচ্চতরে গ্রেডে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা চলমান রয়েছে। লেকচারারদের পদোন্নতির বিষয়টা সেটাও বিবেচনার মধ্যে সেটা রয়েছে। আমরা চেষ্টা করছি যে ব্যাচ ভিত্তিক যে পদোন্নতি সেটাও বিবেচনার জন্য সেটা নেওয়া যায়। কাজেই এই বিষয়গুলো বিবেচনা রয়েছে, এবং আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা একটা অল্প সময়ের জন্য এসছি, এবং আমরা অবশ্যই চাই যে নির্ধারিত সময় যে সময় নির্ধারণ করা হয়েছে, যাতে একটা আপনার নির্বাচন হবে, তারপরে রাজনৈতিক সরকার আসবে, আমরা অবশ্যই চাই যে তার আগে যতটুকু আমাদের পক্ষে সম্ভব প্রিপারেটরি কাজগুলো সেগুলো আমরা আপনাদের সাথে মিলে আমরা বসে আমরা সেইগুলি সম্পন্ন করে দিয়ে যেতে চাই, যাতে রাজনৈতিক সরকার আসলে তারা এই কাজগুলোকে আরো তারা এগিয়ে তারা নিয়ে যেতে পারে। আমরা একটা বিষয়, শিক্ষা, এই যে পরিবারে যে কত উচ্চতর ডিগ্রি নিয়ে, পিএইচডি ডিগ্রি নিয়ে কত শিক্ষক রয়েছেন, এবং শিক্ষা সংক্রান্ত তাদের মৌলিক গবেষণা রয়েছে, কিন্তু আমার যেটা মনে হয় এবং আমাকে জানানো হয়েছিল এ যাবৎকাল পর্যন্ত কিন্তু সেগুলোকে তারা কি শিখে এসছেন, কেন তাদের বক্তব্যগুলো কি, তাদের গবেষণার যে ফাইন্ডিংস গুলো কি, সেগুলো কিন্তু আমরা আহরণ করতে পারিনি, আমরা সেগুলো আত্মস্থ করতে পারিনি, কোনো রকমের সেরকম প্রয়াস ছিল না। আমরা তাই নিয়মিত সেমিনার করা, যারা এই সমস্ত বিষয়ে মৌলিক চিন্তা ভাবনা করেন তাদের সাথে বিভিন্ন পর্যায়ে আমরা তাদের এই শিক্ষা পরিবারেরই যারা রয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই যে আসেন, আমরা আপনাদের মতামত এই বিষয়গুলো কি, যাতে আমরা সঠিক একটা কাঠামো আমরা সেখানে গড়ে তুলতে পারি, সেই প্রয়াসটা আমাদের রয়েছে। আমরা চাই আপনাদের যারা আগ্রহী তারা আমাদের এই প্রয়াসকে আপনারা অংশগ্রহণ সেখানে করবেন। এখানে আমরা বিষয়টা এসছে যে শিক্ষা কমিশন, এখন শিক্ষা কমিশন গঠন করতে সময় লাগে, শিক্ষা কমিশন কার্যক্রম 1 বছর 2 বছর 1.5 বছর ধরে চলে, এবং তারপরে তারা সুপারিশ দেন, সেটাকে বাস্তবায়নের একটা কারণ থাকে। আমাদের ততখানি সময় ছিল না, এবং সেই ধরনের কাজে হাত দিলে হয়তো নিশ্চিতভাবেই আমাদের এই সরকারের মেয়াদকালীন সময়ে সেটা সম্ভব হতো না সেই কাজটা করার জন্য। এটা অন্যান্য কমিশনগুলোর মতো না, এটা আরো এটার ব্যাপকতা অনেক বেশি, এবং সেই কারণেই সম্ভবত, আমি জানি না, সেটা করা হয়নি। কিন্তু আমরা কিন্তু বসে নেই, কারণ আমরা যেটা করছি, যে সরকারের 2-3টা কমিশন ছিল, শ্বেতপত্র তারা কমিটি করেছিলেন, তারা টাস্ক ফোর্স করেছিলেন, এবং শিক্ষা সংক্রান্ত সুনির্দিষ্ট বেশ কিছু প্রস্তাব সেখানে ছিল। কথা বলছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। আমরা সেখানেই যুক্ত ছিলাম। নওগাঁয় চালের বাজারে চলছে অস্থিরতা, দাম ওঠানামা করছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। কামাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কামাল, চালের বাজারের বর্তমান পরিস্থিতি কি, সাধারণ ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন, তারা কি বলছেন আমাদের জানাবেন। অথচে নওগাঁয় গত ঈদের পর থেকে চালের দাম বাড়তে একটা অস্থিতিশীল পর্যায়ে বলা যেতে পারে বৃদ্ধি পেয়েছিল, এবং বর্তমানে চালের বাজার মোটামুটি সেটাই রয়েছে, অর্থাৎ চালের দাম বর্ধিত দাম, যেটা বাড়তি যে দাম ছিল সে বাড়তি দামেই বিক্রি হচ্ছে বর্তমানে। এবং এটা নিয়ে বেশ কিছুদিন সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভিত্তিতে ভোক্তা অধিদপ্তর বেশ কিছু অভিযান পরিচালনা করেছে, এবং অভিযান পরিচালনার প্রেক্ষিতে দাম কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে সেই স্থিতিশীল মানে কমে নাই, চালের দাম যেটা বর্ধিত যে দাম ছিল সেই বর্ধিত দামেই বিক্রি হচ্ছে, এবং এটা নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে বেশ তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে ক্ষুদ্র যারা ক্রেতা তারা বলছে যে আসলে অযাচিত বাড়তি দামের কারণে তারা খুবই বিপাকে পড়েছেন, তাদের আয় ইনকাম বাড়ে নাই। অন্যদিকে বিক্রেতারা বলছেন যে আসলে এখানে হয়তো চালকল মালিক বা ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে। আমি যদি আপনাকে আজকে বাজার দরের কথা বলি, খুচরা বাজারে বিশেষ করে সরু চাল যেটি বলা হচ্ছে জিরা এবং কাটারি, এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা মান ভেদে প্রতি কেজি, কাটারি এবং জিরা। এছাড়া মাঝারি জাতের যে চাল সেটা হচ্ছে শুভলতা, বিক্রি হচ্ছে
64 থেকে 68 টাকা কেজি দরে। 28 এবং 29 জাতের চাল এটাও বিক্রি হচ্ছে 65 থেকে 67 টাকা কেজি দরে। এছাড়া মোটা চাল যেটা 28 স্বর্ণা জাতের মোটা, এটা বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। আর পাইকারি ক্ষেত্রে মোটামুটি জিরা বিক্রি হচ্ছে 3600 টাকা 50 কেজির বস্তা, কাটারি বিক্রি হচ্ছে 3700, সুবলতা 3100, স্বর্ণা বিক্রি হচ্ছে 2700 থেকে 2750, 28 বিক্রি হচ্ছে 3000 থেকে 3100 প্রতি 50 কেজির বস্তা। আমি জানিয়ে রাখি নওগাঁ একটি বাজারে প্রভাব পড়ে এবং নওগাঁ চালের দাম কমলে সেটির প্রভাবটা সারা দেশে পড়ে। জেলায় এবারে 8,72,530 মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে। নওগাঁয় বছরে চাল উৎপাদিত হয়ে থাকে প্রায় 17 লক্ষ মেট্রিক টন। নওগাঁর অভ্যন্তরীণ বাজারে চালের চাহিদা প্রায় 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন। আর গড়ে প্রায় 12 লক্ষ মেট্রিক টন চাল জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ হয়ে থাকে, নওগাঁর বাইরে বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে থাকে। আমি চালের দাম বৃদ্ধির বিষয়টা নিয়ে আমি ক্রেতাদের সাথেও কথা বলে দেখেছি, বিক্রেতাদের কথা বলেছি। তারা আসলে যেটা আমাকে জানিয়েছেন যে তাদের আয় উপার্জন বৃদ্ধি পায় নাই, তাদের আয় সীমিত এবং সেই ক্ষেত্রে বাজার মনিটরিং এবং সরকারের নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন, যাতে করে এই অবৈধ মজুতদারির কারণে বাজার নিয়ন্ত্রণ হতে পারে। বিশেষ করে আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে নওগাঁয় বেশ কিছু চাল কল এবং চাল গুদামে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করেছে এবং অভিযানের প্রেক্ষিতে প্রায় 10 থেকে 15টি চাল কল এবং চাল গুদামে অভিযান চালিয়ে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা জরিমানা করেছে এবং বেশ কিছু গুদাম সিলগালা করেছে, যার কারণে চালের বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সরকার সরকারি উদ্যোগে প্রায় 4 লক্ষ মেট্রিক টন, বেসরকারি উদ্যোগে 5 লক্ষ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্তের কারণে মূলত বাজার স্থিতিশীল কিছুটা হয়েছে বলে মনে করছেন ক্রেতা সাধারণ। তো নওগাঁর চাল বাজার নিয়ে আমার কাছে মোটামুটি এমনটি ছিল তথ্য। অতসী। কামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁয় বাজার দর পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামাল হোসেন। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি। হাসান, কিভাবে আগুন লাগলো, এখনো পরিস্থিতি কি আমাদের জানাবেন? আপনাকে ধন্যবাদ। আমরা এই ঠিক 10টার দিকে এই ভবনটিতে আগুন লাগার খবর পাই। সেখানে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আমরা দেখছি যারা কাজ করছে এবং ইতিমধ্যে আগুন প্রাথমিক যে নিয়ন্ত্রণ সেটি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে, তবে এখন পর্যন্ত পুরোপুরি নিভেনি। কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে ধোঁয়া উঠছে বলে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 9টি ইউনিট তারা কিন্তু সক্রিয়ভাবে কাজ করছে এবং স্ট্যান্ড বাই 2টি ইউনিট তারা আশেপাশেই আছে, যদি প্রয়োজন হয় তারা কিন্তু এখানে আসবে। তবে এই পুরো মার্কেটটিতেই কিন্তু ছিল একটি মূলত মোবাইল অ্যাক্সেসরিজের দোকান। সেখানে ইলেকট্রনিক্স বিভিন্ন সামগ্রী বিক্রি করা হতো এবং সেই ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানগুলোতেই কিন্তু আগুনের ঘটনা ঘটেছে, যেটি 4র্থ তলায়। তবে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের আগে পর্যন্ত সেখানকার দোকানদার কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু সেখানেই অবস্থান গ্রহণ করেছিলেন, ফলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর বিভিন্ন সদস্য যারা এসেছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তাদেরকে সরিয়ে যেতে, কিন্তু দোকানদাররা কিন্তু সেখান থেকে সরে যাচ্ছিলেন না। তারা বিভিন্ন তাদের যেসব দোকানে যেসব মাল পানি রয়েছে সেগুলো তারা নিরাপত্তা শঙ্কার কারণে কিন্তু তারা সরে যাচ্ছিলেন না। তবে এখন যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসেছে তারা কিছুটা স্বস্তিতে অবস্থান করছেন সেখানে। তো আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা বলছিলেন যে খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তারা কিন্তু এখানে আসেন, যেহেতু পাশেই ফায়ার সার্ভিসের একটি কেন্দ্র রয়েছে, সে কারণেই কিন্তু আগুন যে দ্রুত ছড়িয়ে পড়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটতে পারেনি এবং তারা কিন্তু দ্রুত সেখানে আসেন এবং তারা ঠিক 10টার সময় আসলে এই আগুন লাগার ঘটনাটি পায় এবং 10:03 কিন্তু তারা ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন।
সেখানে প্রথমে এই দুইটি স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং 9টি ইউনিট প্রথম দিকে কাজ শুরু করেছে এবং 2টি ইউনিট তারা স্ট্যান্ড বাই রয়েছে এখানে। তবে 11টার দিকেই তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারে এবং সেখানে আসলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা জানতে পেরেছেন। তবে প্রাথমিকভাবে কয়েকটি দোকান যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু তারা নিশ্চিত করে বলছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করি। আপনি কি এখানে ছিলেন? কিভাবে আগুন লেগেছে, আপনি কি কতটুকু? উপরে লাগছে অ্যাসিড থেকে জানা যাইতেছে অ্যাসিড থেকে আগুনটা লাগছে 5 তলাতে গোডাউনে। 9টা 40 মিনিটে আগুন লাগছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। উপরে এক ফ্লোরে দোকান মানে 50 থেকে 60টা দোকান হবে এক ফ্লোরে। কয়টা দোকানে আগুন লাগছে তো আমরা নিচ থেকে বলতে পারতেছি না। উপরে আগুন নিয়ন্ত্রণ আনার পরে দিয়ে বলতে পারবো। আপনার কয় তলায় দোকান ছিল? আমার দোকান নিচতলাতে, সুন্দরবন স্কোয়ারে নিচতলাতে আমার দোকান। হ্যাঁ, আমরা নিরাপত্তা ভাবে এখনো আছি, বাকিটা দেখা যাক। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম যে আগুনের ঘটনা ঘটেছিল ঠিক 9টা 40 মিনিটে, তবে ফায়ার সার্ভিসের স্টেশন তারা কিন্তু খবর পায় ঠিক 10টার সময় এবং 3 মিনিটের মধ্যেই তারা কিন্তু এখানে এসে, যেহেতু পাশে একটি ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে সেখানে এসির বিস্ফোরণ থেকে আগুনের ঘটনাটি ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন এবং এখানকার যারা কর্মী যে রয়েছে তারা কিন্তু বলছেন। তবে সেটি হয়তো ফায়ার সার্ভিসের কর্মচারী যারা রয়েছেন তারা নিশ্চিত করে এখনো কিছু বলতে পারছেন না, তারা হয়তো তদন্ত কমিটি গঠন করছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। কিভাবে আগুন লেগেছিল? মার্কেটে 5 তলায় কভারের দোকান আছে, কভারের দোকানে হঠাৎ করে প্রথমে 2-4 জন লোক দেখছে যে আগুন লাগছে। তো আমরা গেছি ওই জায়গায়, আরো ভাই ব্রাদার গিয়া দেখতেছে যে আগুন। প্রথমে কিছু মালামাল বাড়ি করার চেষ্টা করছে, যেহেতু প্লাস্টিকের এগুলা, এই কারণে 5 মিনিটের মধ্যে পুরো দোকান ছড়ায় গেছে। ফায়ার সার্ভিস আসছে, আস্তে আস্তে নিয়ন্ত্রণে আছে এখন, কিন্তু পুরো মার্কেটের অবস্থা ভয়াবহ, তেমন একটা ভালো না। দেখা যাইতে আছে পুরো ধোঁয়ায় 5 তলা অন্ধকার হয়ে গেছে। এখন আপাতত মার্কেট বন্ধের ঘোষণা দিছে, দেখা যাক কি হয়। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে ঠিক 9টা 40 মিনিটে এই আগুনটির ঘটনা ঘটেছে এবং একটি প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী ছিল, সেই প্লাস্টিক সামগ্রীর দোকান থেকে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে এখানকার যারা সাধারণ দোকানদার রয়েছে তারা মনে করছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা এবং সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, একই সাথে পুলিশ, আনসার সহ বেসরকারি বিভিন্ন বাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরকেও কিন্তু নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা সংস্থার লোকজনকে মোতায়েন করা হয়েছে এবং মার্কেটের সমস্ত গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যাতে মার্কেটের ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে মালামাল ছিল সেগুলো যাতে কোনোভাবেই সেখান থেকে হারিয়ে না যায় সে ব্যাপারে কিন্তু তারা সেখানে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ, একই সাথে সাধারণ উৎসুক জনতা তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য। যদিও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাব, পুলিশের সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি না হয় সে ব্যাপারে কিন্তু তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে লিফটের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রিক লিফটের মাধ্যমে তারা যারা উপরে আটকা পড়ে আছে তাদেরকে যাতে উদ্ধার করতে পারে সে ব্যাপারে কিন্তু তারা চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ পরেই হয়তো সেনাবাহিনী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা একটি আনুষ্ঠানিক ব্রিফ করবেন, সেখানে হয়তো আমরা জানতে পারবো। এবং কাজী নাজমুজ্জামান যিনি সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ঢাকা, তিনি কিছুক্ষণ পরে আমাদের সাথে ব্রিফ করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন সেখানে চলে যাওয়ার চেষ্টা করছি, যদিও এখন পর্যন্ত আমরা কিছুটা দূরে অবস্থান করছি। তবে এখানে যাতে নিরাপত্তা ত্রুটি না হয় সে ব্যাপারে কিন্তু আমরা দেখছি সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছেন এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যেটি হয় বরাবরই যে বিভিন্নভাবে আসলে এখানে নিরাপত্তা সংকটটা তৈরি হয় এবং সাধারণ মানুষ আসলে এখানে ঢুকে পড়ে, যারা উৎসুক সাধারণ মানুষ তারা কিন্তু ঢুকে পড়ে। তবে আজকে এরকম কোনো পরিস্থিতি যাতে তৈরি নয় সে ব্যাপারে কিন্তু আমরা দেখছি যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।
একটু পিছন না ডানে আসেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে আসলে কথা বলবেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, ঢাকার সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান। আমরা সেখানে সরাসরি চলে যাব। তার আগে আমরা একটু বলে রাখি যে সকাল 9:40 কিন্তু এই ভবনটিতে আগুনের ঘটনা ঘটে এবং সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যদিও সেখানে একটি প্লাস্টিকের দোকান ছিল, ফলে তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি এবং তারা ফায়ার সার্ভিসের খবর দেয়। এবং পাশে যেহেতু ফায়ার সার্ভিসের একটি স্টেশন রয়েছে, সে কারণে খবর পাওয়ার 3 মিনিটের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সেখানে তারা 11টার আগেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ পরে আমরা ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা হয়তো বিস্তারিত বলবেন, তখন আমরা হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো ফায়ার সার্ভিসের কর্মকর্তার মাধ্যমে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি, তবে বেশ কিছু দোকান পুড়ে গিয়েছে এবং ভিতরে থাকা মালামাল সেখানে পুড়ে গিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটুকু এবং কী কারণে আসলে ফায়ার সার্ভিস এই আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে এতটুকু নিশ্চিত করা যায় যে সেখানে প্রাথমিক যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা যেটি বলছেন যে সেখানে আমরা এখন জানতে পারবো যে কিভাবে আগুনের সূত্রপাত কি পরিমাণ একটু জায়গা দেন ভাই, এবার প্লিজ বসেন ভাই, একটু বসেন ভাই, বসেন। কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক, ঢাকা। ওকে, সাইলেন্স সাইলেন্স, হোল্ড হোল্ড, একটু থামি সবাই, এই ভাই থামি, একটু সবাই একটু থামি ভাই, সবাই থামেন, থামি সবাই, শুরু করছে ভাই, ভাই শুরু শুরু শুরু, ভাই একটু থামেন, লাইভে আছে আমরা, ভাইয়া একটু থামেন না। ওকে স্যার, শুরু করুন। কখন এসেছেন ভাই? শুরু করুন, শুরু করুন লাইভে আছে স্যার, শুরু করেন। 10টার সময়, সকাল 10টার সময় আমরা সংবাদ পাই সুন্দরবন স্কয়ার মার্কেটের 5তলায় আগুন লাগছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের হেডকোয়ার্টার থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে ইউনিট ঘটনাস্থল হয়, কিন্তু আগুনের ভয়াবহতা দেখে সাথে সাথে আমরা আরও সদরঘাট ফায়ার স্টেশন এবং সদর দপ্তর হইতে টিটিএল সহ আমরা 9টা ইউনিট ঘটনাস্থলে নিয়ে আসি এবং একই সাথে আমরা কাজ শুরু করি। যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল, প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ ছিল এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি করে 5তলার ভবনের 5তলার যে গুদামগুলো ছিল, গুদামের ভিতরে আগুনটা লেগে যায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে একবারে নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। 1তলা, 2তলা, 3তলা, 4তলা বন্ধ ধোঁয়া চলে আসে। আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত রিস্ক নিয়ে, ব্রিদিং অ্যাপারেটাস পরে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ধোঁয়ার ভিতরে কাজ করে আগুনের যে উৎসস্থল এটা খুঁজে পায় এবং শাটার খুলে অগ্নি নির্বাপন করে। প্রায় 11টা 12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তো আল্লাহর রহমতে এই সুন্দরবন মার্কেটের হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল, অনেকগুলো গুদাম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুন নির্বাপন ক্ষেত্রে এসে আমরা দেখলাম যে আমরা যারা আগুন নির্বাপন করতেছিলাম তারা আমরা উপরে উঠে গেছি, কিন্তু নিচতলা, 2তলা, 3তলা, 4তলায় অনেক লোক ছিল, জনগণ ছিল, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে
অন্যান্য আইনশৃঙ্খলা যারা বাহিনী ছিলেন তারা চেষ্টা করছেন যে তাদেরকে বের করে দেওয়ার জন্য, তারা বের হতে ছিলেন না, আমাদের একটু ব্যাক পেতে হচ্ছিল এবং আমাদের হুজগুলো নিয়ে টানাটানিও হচ্ছিল, এদিকে আসেন ওইদিকে আসেন। কিন্তু আমরা যদি যথাসময়ে যথাভাবে যদি সঠিক নিয়মে যদি হুজগুলো না টানতে পারি তাহলে সঠিক টাইমে কিন্তু আগুনটা নির্বাপন করতে পারবো না। তো মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে ওয়াসার টিমও চলে আসছিল এবং আমাদের ভলান্টিয়ার থেকে শুরু করে মার্কেটে কিছু লোক ছিল, তারাও সহযোগিতা করছে আমাদেরকে। সহযোগিতার কারণে আমরা খুব সামান্য ক্ষতির মাধ্যমেই আমরা এই ধরনের অগ্নিকাণ্ডটা, অর্থাৎ বিপজ্জনক অগ্নিকাণ্ড, এটা আমরা নির্বাপন করতে পেরেছি। আগুনের প্রাথমিক কারণ কি জানা গেছে? আপনারা কয়টা জানতে পেরেছেন আর কয়টা দোকানে আগুন লেগেছে? কতগুলো দোকানে আগুন লেগেছে? আগুনের আমরা 2টা শাটার খুলে আগুন পাইছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে। এবং আরো কিছু দোকান আছে যেগুলো আমরা শাটার খুলতেছি, এটার ভিতরে ধোঁয়া প্রবেশ করতেছে, কিছু পানিও প্রবেশ করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ অগ্নি নির্বাপনের পরে জানা যাবে যে আমাদের যদি একটা তদন্ত কমিটি হবে, তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আগুনের সূত্রপাতটা আমরা বলতে চাচ্ছি, এই মার্কেটে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। তো আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন একটু গুললে পরে, তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায়, এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট, সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলোভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণেও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ধোঁয়ার কারণে কিন্তু আমাদের ব্যাক পেতে হয়েছে এই বিল্ডিং পরে উপরে উঠতে। যার সুন্দরবন স্কয়ারে আগুন লাগার ঘটনায় ব্রিফ করছিলেন ফায়ার সার্ভিস।